এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি যেখানে আজ কেন্দ্রীয় বাজেট পেশ করা হতে চলেছে। তার আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই যেখানে আজকের এই বাজেট পেশ করা হবে সেই ট্যাব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে একটি লাল খামের মধ্যে সেই ট্যাবটি রয়েছে এবং এই ট্যাব থেকেই একের পর এক যে বাজেট থাকছে সেই বাজেট তিনি পেশ করবেন। সেই ছবি এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি অষ্টমবারের জন্য বাজেট পেশ করতে চলেছেন এবং নজির গড়বেন তিনি একটানা অষ্টমবার বাজেট পেশ করে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর দা, 11টার সময় বাজেট পেশ করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। গতকালই সংসদের অধিবেশনে, রাজ্যসভা এবং লোকসভার যৌথ অধিবেশনে তার বক্তব্য পেশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সেখানে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দিকে দেশ এগিয়ে চলেছে কেন্দ্রের বিজেপি সরকারের নেতৃত্বে, সে কথাও জানিয়েছেন রাষ্ট্রপতি। তার পাশাপাশি ইকোনমিক সার্ভে পেশ করা হয়েছে, যে সার্ভেতে বলা হয়েছে দেশ অর্থনৈতিকভাবে পোক্ত ভিতের ওপর দাঁড়িয়ে এবং আগামী দিনে 6.3 থেকে 6.8% আর্থিক বৃদ্ধির হার হতে পারে বলেই দাবি করা হয়েছে ইকোনমিক সার্ভের যে রিপোর্টে। যদিও এই যে সার্ভের যে রিপোর্ট সেটা গতবার যেটা ছিল 8.2, সেটা তার থেকে অনেকটাই কম দেখা যাচ্ছে। 6.3 to 6.8 এমনটাই হবে বলে মনে করা হচ্ছে। ন্যাশনাল স্যাম্পল সার্ভের পক্ষ থেকে বলা হয়েছে এই আর্থিক বৃদ্ধির হারটা 6.4 অবধি ম্যাক্সিমাম হতে পারে, এমনটাই আশা প্রকাশ করা হয়েছে। আমরা যদি দেখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে অর্থনীতি, সেই দিকে তাকালে আমরা দেখতে পাবো যে সামনে মানে বারবার যে চিন্তাটা হচ্ছে মধ্যবিত্ত তারা কি পেতে পারে, একরাশ প্রত্যাশা রয়েছে। কারণ দেশে যেহেতু চাহিদার যে জায়গাটা, সেই চাহিদার জায়গাটা যথেষ্ট কমে গিয়েছে। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য যেগুলো রয়েছে, চা, কফি, বিস্কিট, শ্যাম্পু, তেল, এইদের যে চাহিদাটা সেটা যথেষ্ট পরিমাণে কমে গিয়েছে। ফলে যারা এক্ষেত্রে বিনিয়োগ করে, অর্থাৎ বেসরকারি বিনিয়োগ, সেটাও খানিকটা কম। শেয়ার বাজারের দর খানিকটা কমে গিয়েছে। বিদেশি ডলার যেটা শেয়ার বাজারে বিনিয়োগ হয় সেটা খানিকটা মুখ ফিরিয়েছে, যে কারণে ডলারের তুলনায় টাকার দাম আরও খানিকটা পড়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংস্কার পথে হাঁটবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নাকি ভারসাম্যের বাজেট করবেন, না জনমোহিনী বাজেট করবেন, সেটা একটা বড় প্রশ্ন। এবার যদি সংস্কারের কথা ভাবি, কারণ এই সংস্কারের কথা এখনো পর্যন্ত গত 10 বছরে এই মোদী সরকার বারংবারই ভারসাম্যের বাজেট পেশ করেছে। সংস্কারের পথে এখনো পর্যন্ত সেই অর্থে হাঁটতে দেখা যায়নি মোদী সরকারকে। এবং এবছর কিন্তু তার একটা সম্ভাবনা রয়েছে, তার কারণ সামনে রয়েছে দিল্লি বিধানসভা নির্বাচন। যে বিধানসভা নির্বাচনে বিজেপি সরকারের তেমন কোনো স্টেক নেই। লোকসভায় 7টি আসনে 7টি আসন জিতলেও তেমন কোনো স্টেক নেই। বিধানসভাতেও গতবারও পর্যুদস্ত হয়েছিল, মাত্র 7টি আসন ছিল বিজেপির। অন্যদিকে বছরের শেষে রয়েছে বিহার বিধানসভা 243 আসনের। ফলে এর মাঝখানে নির্বাচনের যে চাপ, সেই চাপটা সেই অর্থে নেই। কিন্তু অবশ্যই বাজেটের একটা অভিমুখ থাকে রাজনীতি, ফলে সেই দিক থেকে সংস্কারের পথে হাঁটতে গেলে যদি শিল্পক্ষেত্রে যদি নজর দিতে হয়, তাহলেই বিরোধীদের পক্ষ থেকে যে মধ্যবিত্তরা যে যথেষ্ট সমস্যা রয়েছে সেই প্রশ্নটা উঠবে। সেই দিক থেকেই মধ্যবিত্তকে আয়করে খানিকটা হলেও ছাড় দিয়ে তাদের সুরাহার বন্দোবস্ত করবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তার পাশাপাশি কৃষি পণ্যের দিকে যদি দেখি, আমরা দীর্ঘদিন ধরে দেখছি দিল্লির সীমানায় সেখানে কৃষির তে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি, তার পাশাপাশি বিদ্যুতের মাশুল এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে যে আন্দোলন চলছে, তার প্রেক্ষিতে এখনো পর্যন্ত কৃষি ঋণের বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করেনি মোদী সরকার। ফলে দেশের প্রান্তিক মানুষের জন্য আদৌ মোদী সরকার কতটা ভাবছে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। যদিও গতকাল আমরা দেখেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের বাইরে দাঁড়িয়ে যে কথা বলেছেন, দেবী লক্ষ্মীকে প্রণাম জানিয়ে তিনি বলেছেন গরিব এবং মধ্যবিত্তর যেন সুরাহা হয়। ফলে সেই জায়গা থেকেই প্রত্যাশাটা আরও বেড়েছে। রাষ্ট্রপতি তাঁর ভাষণেও গরিব এবং মধ্যবিত্তের কথা বলেছেন। ফলে গরিব এবং মধ্যবিত্তর হাতে টাকা তুলে দিতে গেলে এক করতে হবে আয়করে ছাড়, আর তার পাশাপাশি কর্মসংস্থান। আয়করে ছাড় দিলে মানুষের হাতে যদি খানিকটা টাকা আসে, তাহলে তারা পণ্য কিনবেন, পণ্য কিনলে চাহিদা তৈরি হবে, চাহিদা তৈরি হলে উৎপাদন বৃদ্ধি বাড়বে এবং অর্থনীতির চাকাটা ঘুরতে শুরু করবে। শুধু এখানে তাই নয়, কর্মসংস্থান বাড়াতে গেলে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট বা মূলধন বিনিয়োগ যে বৃদ্ধি, সেটা বাড়াতে হবে কেন্দ্রীয় সরকারকে। সেটা কেন্দ্রীয় সরকার নিজে করবে, নাকি শিল্পক্ষেত্রে ছাড় দিয়ে যে সমস্ত বিনিয়োগকারীরা রয়েছেন তাদের ছাড় দিয়ে তাদেরকে
তাদেরকে পরিকাঠামো শিল্পে বিনিয়োগ করতে উৎসাহী করে তোলার জন্য কোনো ঋণ দেবেন বা সেই ক্ষেত্রে তাদেরকে কোনো রকম ছাড় দেবেন, সেই বিষয়টি আসছে। তাহলে পরিকাঠামো ক্ষেত্রে যদি বিনিয়োগ হয় তাহলে কিছু মানুষের কর্মসংস্থান হবে, মানুষ আবার চাহিদার পথে হাঁটবে। এবার এই জায়গায় এখনো পর্যন্ত মোদী সরকারের যে নীতি আমরা দেখেছি, তারা বারংবার কর্পোরেট সংস্থাকে বিভিন্ন ছাড় দিয়েছে। গত 10 বছরে এই মোদী সরকার প্রায় 14 লক্ষ কোটি টাকা রাইট অফ করে দিয়েছে, ব্যাংকগুলি অব্যাহতি দিয়েছে, তাদের যে নন পারফর্মিং অ্যাসেট সেখান থেকে মুছে ফেলা হয়েছে প্রায় 14 লক্ষ কোটি টাকা। ফলে সেক্ষেত্রে বারংবার ধনী আরও ধনী হয়েছে, গরিব আরও গরিব হয়েছে বলে গতকালকেও বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ফলে এই বাজেট নিয়ে বিরাট কিছু প্রত্যাশা রয়েছে এমনটা এখনো পর্যন্ত নয়। বিরোধীদের যদি নিরিখে আমরা দেখি, তাদের অ্যাসপেক্ট থেকে দেখলে দেখা যাচ্ছে যে এই বাজেট নিয়ে তেমন কিছু প্রত্যাশা নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে ঋণও প্রচুর পরিমাণে নিয়েছে। অশোধিত তেলের যে দাম সেটা $76 এসে পৌঁছেছে। ফলে সেক্ষেত্রে তেলের দামে যদি খানিকটা সাশ্রয় হয় তাহলে কি মোদী সরকার প্রান্তিক মানুষের জন্য ভাববে? কিন্তু ডলারের দাম যতটা বেশি, তার পাশাপাশি পেট্রোপণ্যের দামও প্রায় আমরা দেখেছি পেট্রোলের দাম এখন প্রায় 100 টাকার ওপরে। ফলে সেই জায়গা থেকেও এখনো পর্যন্ত সুরাহা পায়নি। কি করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সেদিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। অভিক, অবশ্যই আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন অঙ্কুর ভট্টাচার্য, আমাদের সহকর্মী। অর্থাৎ আজকে তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হতে চলেছে সকাল 11টার সময়। অষ্টমবারের জন্য নির্মলা সীতারামন ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি বাজেট পেশ করবেন এবং সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি, যেখানে যে ট্যাবে 2025-26 অর্থবর্ষের যে বাজেট রয়েছে সেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।